দেখো আগের দিন আমরা যেটা দেখেছি পর্যায় সারণীটা আমরা দেখেছি মেন্ডেলিভের পর্যায় সারণী আর হচ্ছে আধুনিক পর্যায় সারণী। এই দুটো পর্যায় সারণী সম্পর্কে আমরা পর্যালোচনা করেছি। আধুনিক মেন্ডেলিভের পর্যায় সারণী কী ত্রুটি ছিল সেটাকে সংশোধন করে আমরা আধুনিক পর্যায় সারণীটাকে তৈরি করা হয়েছে আর কি পরবর্তীকালে, বা দীর্ঘ পর্যায় সারণী বলে অনেক সময়টাকে। তো মেন্ডেলিভের পর্যায় সারণীটা ছিল পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বের উপর নির্ভর করে মৌলগুলোকে পর্যায় সারণীতে অবস্থান করানো হয়েছিল। আর হচ্ছে তোমার নতুন যে আধুনিক পর্যায় সারণী সেটাতে কি করা হয়েছে, পরমাণু ক্রমাঙ্ক অনুসারে মৌলগুলোকে অবস্থানগুলোকে সাজানো হয়েছে। তো সেখানে দেখেছো আধুনিক যে পর্যায় সারণী সেখানে তোমাদের শ্রেণী সংখ্যা কটা আছে 18টা আছে শ্রেণী সংখ্যা, আর পর্যায় সংখ্যা হচ্ছে 7টা। আর মেন্ডেলিভের পর্যায় সারণীতে কি ছিল, মেন্ডেলিভের পর্যায় সারণী সেখানে দেখতে পেয়েছো যে 7খানা শ্রেণী আছে, 7খানা শ্রেণী, তার সঙ্গে 8 নম্বর শ্রেণী একটা আছে আর একটা 9 নম্বর শ্রেণী বা 0 শ্রেণী, মানে মোট 9খানা আমাদের শ্রেণী ছিল আর পর্যায় ছিল 7টা। ঠিক আছে। আর ওখানে দেখেছিল কি 1 থেকে 7 পর্যন্ত যে শ্রেণীগুলো ছিল প্রত্যেকটা শ্রেণীতে দুটো করে ভাগ করা ছিল, এ বি করে। আর যে 8 নম্বর যে শ্রেণীটা ছিল সেই 8 নম্বর শ্রেণীতে দেখেছি একসঙ্গে 3টে করে মৌলের অবস্থান। আর ওই 9 নম্বর যে মৌল পর্যায় সারণী ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীতে সেটা ছিল নিষ্ক্রিয় মৌলগুলোর অবস্থান। ঠিক আছে। তো এইসব জিনিসগুলো আমরা দেখে নিয়েছি। তো শুধু পর্যায় সারণীর টেবিলটাকে ভালো করে দেখলে আমরা মোটামুটি সেখান থেকে প্রায় অনেকটা জিনিসই হয়ে যায় আমাদের। তো এবার পর্যায় সারণী তো আমরা দেখে নিয়েছি। এবার পর্যায় সারণীতে বেশ কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে দেখতে হবে। তো প্রথমে দেখো একটা সমস্যায় পর্যায় সারণী তৈরি করতে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে হাইড্রোজেন অবস্থান। তো হাইড্রোজেনের দুটো অবস্থানেই দেখা যাচ্ছে হাইড্রোজেনকে রাখা যেতে পারে। হাইড্রোজেন মৌলটাকে কোথায় রাখা যেতে পারে, 1 নম্বর শ্রেণী যেটা 1 নম্বর শ্রেণী বা একেরিয়া শ্রেণী যেটাকে বলা হয় মেন্ডেলিভের পর্যায় সারণীতে একেরিয়া, অথবা হচ্ছে তোমার এদিকে আমাদের 16 নম্বর, অথবা বলা হচ্ছে তোমার মেন্ডেলিভের পর্যায় সারণীতে সেটা হচ্ছে কি 7এর এ শ্রেণী। ঠিক আছে। তো এই দুটো শ্রেণীতেই হাইড্রোজেনকে অবস্থান করানো যেতে পারে। কেন করানো যেতে পারে, কারণ হাইড্রোজেন মৌলটার সঙ্গে এই শ্রেণীতে যে মৌলগুলো আছে কি আছে বলতো হাইড্রোজেনের পরে, এর নিচে আছে লিথিয়াম আছে, তার নিচে আছে সোডিয়াম আছে। ঠিক আছে। সোডিয়াম আছে, তার নিচে আছে পটাশিয়াম। তো পটাশিয়াম, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, এই সমস্ত মৌলগুলো আছে একেরিয়া শ্রেণীতে। তো একেরিয়া শ্রেণীতে এই যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর বৈশিষ্ট্যগুলোর সঙ্গে হাইড্রোজেন মৌলের বৈশিষ্ট্যে অনেক মিল পাওয়া যায়। আবার এদিকে যে 7এর এ শ্রেণী বা হ্যালোজেন মৌল যেগুলো আর কি, হ্যালোজেন মৌল আর কি, সেই হ্যালোজেন মৌলগুলো যেমন কি আছে এখানে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সমস্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর সঙ্গে দেখা যায় হাইড্রোজেন মৌলের বেশ কিছু মিল আছে। তো এই মিল থাকার জন্য হাইড্রোজেনের অবস্থানটা কোথায় করা যাবে, একেরিয়াতে করা যাবে না 7এর এতে করা যাবে, এই নিয়ে একটা বেশ সমস্যার ব্যাপার এটা। ঠিক আছে। তো কোনটা করলে সুবিধা হয় সেইভাবে আমরা শেষ পর্যন্ত এই 1এর এ শ্রেণীতে আমরা এর অবস্থান করে দিয়েছি বা 1 নম্বর শ্রেণীতে একে অবস্থান করেছি। তো কি মিল আছে হাইড্রোজেনের সঙ্গে এদের কি মিল আছে, যেমন হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা যদি আমরা দেখি, শেষ কক্ষপথে ইলেকট্রন কটা আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে একটা। তো এখানেও দেখো এই যে 1এর এ শ্রেণীতে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর ক্ষেত্রে দেখো এদের প্রত্যেকটার কিন্তু শেষ কক্ষপথে একটা করে 1 ইলেকট্রন আছে, 1 ইলেকট্রন। লিথিয়াম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা তাহলে 2, 1। সোডিয়ামে যেমন ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, তাহলে শেষ কক্ষপথে দেখো একটা। পটাশিয়ামে যেমন 19, 2, 8, তারপরে 1, তাহলে শেষ কক্ষপথে দেখতে পাচ্ছি আমরা একটা করে ইলেকট্রন আছে। তাহলে এই ধরনের মৌলগুলোর সঙ্গে এর মিল আছে। ঠিক আছে। আবার অমিল কি, অমিল হচ্ছে এই যে ধাতু, এগুলো সবগুলো ধাতু। অমিলের দিক থেকে এগুলো দেখতে গেলে এগুলো সবগুলোই হচ্ছে ধাতু, কিন্তু হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয় মৌল। তাই তো, হাইড্রোজেন আবার একটা গ্যাসীয় মৌল। তাহলে হাইড্রোজেন যদি গ্যাসীয় মৌল হয় তাহলে গ্যাসীয় মৌল হলে এখান থেকে ফ্লোরিন, ক্লোরিন, এগুলো তো গ্যাসীয় মৌল। তাহলে এগুলো গ্যাসীয় মৌল হিসাবে দেখতে গেলে তখন আবার এর অবস্থানটা এখানেও করা যেতে পারে। ঠিক আছে। আবার এদের যোজ্যতাও কিন্তু 1, এদের সবার যোজ্যতা কিন্তু 1, এদের যোজ্যতাও 1, এদের ক্ষেত্রে যোজ্যতা হচ্ছে 1। তাহলে হাইড্রোজেনের এখানেও বসতে পারে, ওখানেও বসতে পারে, এর একটা বৈশিষ্ট্য আসছে। ঠিক আছে। তো আবার দেখো এদের সঙ্গে যে সব মিল আছে তা নয়,
এটা এইখানে যে মৌলগুলো আছে সেগুলো সবই হচ্ছে তোমার জারক দ্রব্য। এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে সবই জারক দ্রব্য। কিন্তু হাইড্রোজেন কি ধরনের পদার্থ? হাইড্রোজেন হচ্ছে একটা বিজারক দ্রব্য। ঠিক আছে, তাহলে বিজারক দ্রব্য এখানে কিন্তু এগুলো সব হচ্ছে বিজারক দ্রব্য। তাহলে হাইড্রোজেন অবস্থানটা কোথায় হতে পারে? এখানে হতে পারে। তো এই ধরনের বেশ কিছু সমস্যা আছে, পরীক্ষায় কোশ্চেন আছে এরকম করে যে হাইড্রোজেনের সঙ্গে এই যে ক্ষার ধাতু, এগুলোকে কি বলা হয়? ক্ষার ধাতু। এই ক্ষার ধাতুগুলোর সঙ্গে হাইড্রোজেনের কি মিল আছে? দেখো, দুটো করে মিল। প্রশ্নটা এরকমই থাকে যে হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতু দুটো করে মিল লেখো, আর দুটো করে অমিল বা বৈসাদৃশ্য লেখো। ঠিক আছে, বৈসাদৃশ্য বলে দিলাম। আবার এখানেও প্রশ্ন হয় এরকম যে হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন কি মিল আছে। ঠিক আছে, কি মিল আছে সেটাকে দেখবে, এটা প্রশ্ন হয়। আবার এর সঙ্গে কি অমিল আছে। ঠিক আছে, সেটাও প্রশ্ন হয়। তাহলে অমিল একটা বড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার বিজারক দ্রব্য, এগুলো সবই হচ্ছে জারক দ্রব্য। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেনটা কিন্তু এখান থেকে থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বেশ, এই জায়গাটা দেখবে। আর পর্যায় সারণীতে আর একটা পার্ট আছে, যে পার্টটা বলে দেবো, তাহলে মোটামুটি পর্যায় সারণী থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো মোটামুটি করে ফেলতে পারবে। দেখো, পর্যায় সারণীতে আমরা একটা জিনিস দেখেছি, পর্যায় অনুযায়ী যে কোনো একটা পর্যায়কে তুমি যদি দেখো, তাহলে সেই পর্যায়ে যে মৌলগুলোর অবস্থান, সেই মৌলগুলোকে পরপর যদি তুমি কাউন্ট করো, তাহলে বাম দিক থেকে ডান দিকে যদি যায় একটা পর্যায় বলতে কোনগুলো? বাম দিক একটা পর্যায় বলতে যেগুলো অনুভূমিক যেগুলো আর কি, অনুভূমিক বা যে গড়গুলো আছে সেগুলোকে অনুভূমিক পর্যায়। তো যে কোনো একটা পর্যায় ধরো এখানে আছে হাইড্রোজেন, হচ্ছে হিলিয়াম, তারপর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর ফ্লুরিন। ঠিক আছে, আর তারপর কি আছে? নিয়ন। এই মৌলগুলো আছে, এগুলো আছে পর্যায়। এটা 2 নম্বর পর্যায় নাম্বার হচ্ছে 2। আচ্ছা, এবার যদি আমি শ্রেণী একটা করি, এইভাবে যদি আমি যে কোনো একটা শ্রেণীকে দেখি, তাই শ্রেণীতে লিথিয়ামের নিচে কি আছে? লিথিয়ামের নিচে আছে সোডিয়াম, তার নিচে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ঠিক আছে, আর এখানে যে কোনো একটা শ্রেণীকে আমি যদি লিখে রাখি ফ্লোরিন, তার নিচে আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। তো এই মৌলগুলো আছে, মোটামুটি এরকম একটা টেবিল আমি করে রাখি। তো এই যে পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর বেশ কিছু ধর্মের কীরকম পরিবর্তন হয় সেটাকে আমরা দেখব। যেমন একটা ধর্ম দেওয়া আছে পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধটা আমাদেরকে দেখে নিতে হবে কোন দিক বরাবর গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে বা বাড়ে। ঠিক আছে, এই পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আমরা দেখব। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ আমরা যদি দেখি পর্যায় বরাবর, যে কোনো একটা পর্যায়কে ধরো, সেই পর্যায়ে বাম দিক থেকে ডান দিক, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে না বাড়ে, সেই জিনিসটা আমরা দেখব। বাম থেকে ডান, পর্যায় বরাবর যদি যায় বাম থেকে ডানে, তাহলে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যদি যায়, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? বাড়ে না কমে? তার মানে পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াসের পরে তো কক্ষপথগুলো থাকে, সেই কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে। আচ্ছা, লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার জানো যে 3, বেরিলিয়ামের হচ্ছে তোমার 4, 5, এটা 6, এটা 7, তারপর হচ্ছে 8, 9। তাহলে দেখো, আচ্ছা এইভাবে যদি আমরা যাই পরমাণুর ক্রমাঙ্ক অনুযায়ী যদি যাই, তাহলে দেখো তো নতুন কি কোনো কক্ষপথ আসছে? নতুন কক্ষপথ নেই। কিন্তু এদের কটা কক্ষপথ আছে? সব মৌলগুলোই হচ্ছে তোমার 2টো করে কক্ষপথ। প্রথম কক্ষপথে থাকে 2টো ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8খানা ইলেকট্রন থাকতে পারে। তাহলে কক্ষপথের সংখ্যা কটা? এই মৌলগুলো সবগুলোর ক্ষেত্রে কক্ষপথের সংখ্যা হচ্ছে 2টো। তাই 2টো কক্ষপথে যা ইলেকট্রন আছে সবগুলো থেকে যায়। তাহলে প্রথম কক্ষপথ এটা হচ্ছে ধর পরমাণুর নিউক্লিয়াস, তারপরে একটা কক্ষপথ, তারপরে আরেকখানা কক্ষপথ, 2খানা কক্ষপথে সমস্ত ইলেকট্রনগুলো থেকে যায়। তাহলে দেখো, শেষ কক্ষপথে ইলেকট্রন যত বাম দিক থেকে আমি ডান দিকে যাচ্ছি, তত ইলেকট্রনের সংখ্যা কিন্তু শেষ কক্ষপথে বেড়ে যাচ্ছে, তাই তো? তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যেমন বেড়ে যাচ্ছে, মাঝখানে যেমন প্রোটন আছে, প্রোটনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তাহলে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা যদি উভয় বাড়তে থাকে, কিন্তু ডিস্টেন্সটা তো একই আছে। তো ডিস্টেন্স যদি একই তো থাকার কথা না, যেহেতু ইলেকট্রন সংখ্যাটা বাড়ছে, প্রোটন সংখ্যাটা বাড়ছে, তাহলে তাদের মধ্যে কি হবে? আকর্ষণ বলটা বাড়তে থাকবে। আকর্ষণ বল বাড়তে থাকা মানে কি? তার মানে যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধটা কি হবে? আরো কমতে থাকবে। ঠিক আছে, তাহলে যত তুমি এদিক থেকে এদিকে যেতে থাকবে, ইলেকট্রন সংখ্যা যেহেতু বাড়ছে, তাহলে কি হবে? ব্যাসার্ধটা আস্তে আস্তে কমতে থাকবে।
তাহলে আমি যদি বলি পারমাণবিক ব্যাসার্ধ পর্যায়ক্রমে পর্যায় অনুসারে বাম থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? কমবে। ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে। আর একটা ধরো শ্রেণী বরাবর, যে কোনো একটা আমি শ্রেণী যদি দেখি তাহলে শ্রেণীগুলো কিরকম হবে? উপর থেকে নিচে, মানে বাম থেকে ডান, মানে উপর থেকে নিচে। শ্রেণীগুলো হচ্ছে উপর থেকে নিচে, উপর, এটা লিখবো উপর থেকে নিচে। তাহলে শ্রেণী বরাবর কি হয়? উপর থেকে নিচে কি হয় সেটাকে আমরা দেখবো। তাহলে শ্রেণী বরাবর দেখো, যদি তুমি এটা 3, সোডিয়ামের কত? সোডিয়ামের হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, পটাশিয়ামের হচ্ছে 19। ঠিক আছে, এভাবে এগুলো বাড়তে বাড়তে থাকে। তাহলে নিচের দিকে বরাবর যদি যায় তাহলে দেখো নতুন নতুন কক্ষপথ কিন্তু বাড়ছে। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, মানে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কিরকম? 2, তারপর 8, তারপর 1। পটাশিয়ামের কি? 2, তারপর 8, তারপর 8, তারপর 1। ইলেকট্রন বিন্যাস এরকম। তার মানে দেখো প্রত্যেকটাতে উপর থেকে নিচের দিকে যেতে থাকলে তাহলে নতুন নতুন কক্ষপথ কিন্তু একটা করে জুড়ে যাচ্ছে। কক্ষপথ বেড়ে যাওয়া মানে কি হলো? ব্যাসার্ধ তাহলে বাড়তে থাকবে। তাহলে এদিক বরাবর গেলে বাড়তে থাকবে। তাহলে এগুলো নোট করো। পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? পর্যায় অনুসারে বাম থেকে ডান দিকে গেলে কমবে, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে কি হবে? বাড়বে। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এবার দেখো পারমাণবিক ব্যাসার্ধ হলো, এরপর আছে আমাদের আয়োনাইজেশন শক্তি। ঠিক আছে, আয়োনাইজেশন শক্তি মানে আয়নিত হওয়ার প্রবণতা, সেটাকে আমরা দেখব। একই রকম ভাবে দেখব। আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন শক্তি। আয়োনাইজেশন শক্তি মানে কি? আয়োনাইজেশন শক্তি মানে শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটার কক্ষপথ ছেড়ে বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেটাকে কিছু শক্তি নিয়ে সে বাইরে বেরিয়ে যাবে, কক্ষপথের বাইরে বেরিয়ে যাবে। এবার তার জন্য কিছু পরিমাণ শক্তি বাইরে থেকে সাপ্লাই করতে দিতে হয়। তো এবার শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা সেটা যদি তোমার ভিতরে যে প্রোটন নিউট্রন এদের সঙ্গে যে অ্যাট্রাকশন, মানে তারা যদি বেশি বলে যদি তাকে আটকে রাখে তাহলে কি হবে? বাইরে থেকে আমাকে শক্তি বেশি দিতে হবে। আর যদি সে দুর্বলভাবে আটকে থাকে তাহলে কি হবে? অল্প শক্তি দিলে সে কিন্তু ইলেকট্রনের শেষ কক্ষপথ ছেড়ে বাইরে বেরিয়ে চলে যেতে পারবে। তাহলে আমাকে দেখতে হবে কোন ধরনের পরমাণুর ক্ষেত্রে শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে আলগা ইলেকট্রন, মানে লুজলি বাউন্ড। ঠিক আছে, মানে হচ্ছে তোমার খুব দৃঢ়ভাবে আবদ্ধ নয়, এই ধরনের যে ইলেকট্রনগুলো আছে তাদের ক্ষেত্রে কি হবে? আয়োনাইজেশন শক্তি কম হবে। আর যাদের দেখা যাবে যে ইলেকট্রনটা বেশ তীব্রভাবে আকর্ষণের জন্য আটকে আছে শেষ কক্ষপথের ইলেকট্রনটা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আয়োনাইজেশন শক্তি বেশি হবে। তাহলে প্রথমে দেখা যাক, আমি যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক থেকে যাই, বাম দিক থেকে ডান দিকে যায়, তাহলে কি হচ্ছে দেখো, এদের তো দুটোই কক্ষপথ। এই ধরো আমি এর জন্য আমি বলছি, এর ধরো দুটোই কক্ষপথ। তাহলে যত এইদিকে যেতে যাচ্ছি তত তাহলে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বলটা তত বেশি হতে থাকছে। তাহলে বেশি হয়ে থাকলে শেষ কক্ষপথে একটা ইলেকট্রনকে বাইরে বের করতে তাহলে শক্তির পরিমাণটা অনেক বেশি লাগবে। তাহলে বাম দিক থেকে যদি আমি ডান দিকে যাই তাহলে কি হচ্ছে? যেহেতু এদের মধ্যে স্ট্রং মানে শক্তিশালী বন্ধন, যত দূরের দিকে যাবো তত একটা আকর্ষণ বলটা ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বলটা তত বেশি। তাহলে কি হবে? তাহলে আমাকে বাইরে থেকে আরো বেশি পরিমাণে শক্তি দিলে তবে আমি ইলেকট্রনটাকে বাইরে বের করতে পারবো। তাহলে পর্যায়ক্রমে বাম থেকে যদি ডান দিকে যাই তাহলে আমাকে আয়োনাইজেশন শক্তির পরিমাণটা কি হতে থাকবে? বাড়তে থাকবে। বাম দিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশন শক্তি তাহলে আমার বাড়বে। আচ্ছা, এবার নিচের দিকে এসো, মানে শ্রেণী বরাবর যদি আমি উপর থেকে নিচের দিকে যাই, এখানে দেখো কক্ষপথ কিন্তু নতুন নতুন কক্ষপথ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, নতুন নতুন কক্ষপথ তৈরি হয়ে যাচ্ছে। আর কক্ষপথে কি হচ্ছে? দুটো কক্ষপথ ছিল, তারপরে পরে আরো একটা কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ বা 4 নম্বর কক্ষপথ, নতুন কক্ষপথ। সেই কক্ষপথে কটা করে ইলেকট্রন আছে? একটা করে ইলেকট্রন আছে এই শ্রেণী বরাবর। এই শ্রেণীটার জন্য আমি বলছি। তাহলে শেষ কক্ষপথের একটা ইলেকট্রন অনেক দূরে, মানে শেষ কক্ষপথে, মানে যত নিচে দিকে যাচ্ছ তত নতুন নতুন কক্ষপথ পেয়ে যাচ্ছে, সেই কক্ষপথে ইলেকট্রন আছে। তাহলে সেই ইলেকট্রনের সঙ্গে মাঝখানে যে ইলেকট্রনের সঙ্গে প্রোটনের যে আকর্ষণ বলটা, সেটা দূরের যদি ইলেকট্রন হয় তাহলে আকর্ষণটা কিরকম থাকবে? সেখানে লুজলি থাকবে, আলগাভাবে অ্যাট্রাকশনটা থাকবে। তাহলে যত দূরের দিকে যাবে তত ইলেকট্রনের কিন্তু নতুন নতুন কক্ষপথ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে? উপর থেকে যত নিচের দিকে যেতে থাকবো তো আয়োনাইজেশন শক্তি তত কি হবে? কমতে থাকবে। তাহলে উপর থেকে নিচে গেলে কম, আয়োনাইজেশন শক্তি কমবে। ঠিক আছে, বেশ নোট করে নাও। কেন কমবে, কেন বাড়বে, এই জায়গাটা শুধু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমার আর কোনো ভুল হবে না। পরীক্ষার সময় কোশ্চেন দেয় এরকম হবে, এগুলোকে সাজিয়ে দেয় উল্টো হবে। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, বোরন, ফ্লুরিন এরকম দিয়ে দিল, দিয়ে বলে যে যাদের আয়োনাইজেশন শক্তি বেশি সেই অনুসারে সাজাও। ঠিক আছে, তাহলে সাজাতে বলে ধরো একটা কোশ্চেন দিয়েছে এরকম
যে আয়নাইজেশন শক্তি অনুসারে সাজাও, কার্বন দিয়েছে, অক্সিজেন দিয়েছে, ফ্লোরিন দিয়েছে, বোরন দিয়েছে, এরকম দিয়েছে। তাহলে তুমি কি পেলে বলো? এখানে এবার এটা হচ্ছে একই একটা পর্যায়ে অবস্থিত, একই পর্যায়ে আছে। তাহলে যত এইদিকে যাবে আয়নাইজেশন শক্তি তত বেশি হবে। তাহলে সব থেকে আয়নাইজেশন শক্তি বেশি কার? ফ্লোরিন। সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিন। তার থেকে কম কে? তার থেকে কম হচ্ছে অক্সিজেন। তার থেকে কম কে? তার থেকে কম হচ্ছে নাইট্রোজেন। তার থেকে কম কে? কার্বন। তাহলে তোমাকে সাজাতে বললে এইভাবে সাজাবে, ঠিক আছে? পরীক্ষার কোশ্চেনটা এইভাবে থাকে যে আয়নাইজেশন শক্তি অনুসারে সাজাও। তাহলে যার বেশি তাকে লিখবে, তারপর 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 এইভাবে যাবে, ঠিক আছে? এই দিক থেকেও কোশ্চেন দিতে পারে। আয়নাইজেশন শক্তি সব থেকে কম কার? সব থেকে নিচে যে আছে, তারপর উপরে দিকগুলো তুলনামূলকভাবে বেশি, ঠিক আছে? বেশ, লিখে নাও। আচ্ছা, এবার আছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা এটাও দেখতে হবে, এটাও কি অবস্থা হয় এখানে দেখবো আমরা। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে এই যে সামনের দিকে যে মৌলগুলো না, সেগুলো হচ্ছে ইলেকট্রো পজিটিভিটি সব থেকে বেশি। আর এই শেষের দিকে যে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, এইসব যে মৌলগুলো আছে, এই দিকের মৌলগুলো ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি। ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রনের প্রতি আসক্তিটা সব থেকে বেশি, ঠিক আছে? ইলেকট্রনের প্রতি আসক্তিটা সব থেকে বেশি। তো এই দিকে যে মৌলগুলো আছে এইখানে কর্নারে, ফ্লোরিনের সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি যদি বলা হয়, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি। তাহলে বাম দিকে, এই দিক থেকে এদিকে যদি যাই, তাহলে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? বাড়ে। ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। আবার দেখো উপর থেকে যদি নিচের দিকে নামে, ইলেকট্রোনেগেটিভিটি তখন আবার কমে, শ্রেণী বরাবর তখন আবার কি হয়? কমে, ঠিক আছে? এদের যেমন ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, এইদিকে যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রো পজিটিভিটি আবার বেশি, ঠিক আছে? যদি ইলেকট্রোনেগেটিভিটি পরিবর্তে ইলেকট্রো পজিটিভিটি বলে, তাহলে এই ইলেকট্রোনেগেটিভিটি যা তার উল্টো করে দিলে ইলেকট্রো পজিটিভিটি হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে বাড়ে, আর ওপর থেকে নিচে দিকে গেলে কমে। আর ইলেকট্রো পজিটিভিটি ঠিক তার উল্টো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আছে, ইলেকট্রোনেগেটিভিটি হলো, এরপর আছে একটা জারণ বিজারণ ধর্ম। জারণ ধর্ম আর একটা হচ্ছে বিজারণ ধর্ম। আর এখানে দেখো, তোমরা তো জারক, তো মনে রাখার জন্য আমি বলছি আর কি, তোমরা জানো যে অক্সিজেন হচ্ছে তীব্র জারক পদার্থ, হাইড্রোজেন হচ্ছে বিজারক পদার্থ। তাহলে এটা যদি হাইড্রোজেন যদি বিজারক হয়, এখানে অক্সিজেন যদি জারক পদার্থ হয়, মনে রাখার সুবিধার জন্য আর কি তোমরা এই দিক থেকে করো। এদিকে হাইড্রোজেন আছে, ওইদিকে অক্সিজেন আছে, তাহলে এইদিকে কি মানে এতে কি জারণ ক্ষমতা বেশি। তাহলে বাম দিক থেকে যদি ডান দিকে যায়, তাহলে কি হবে? জারণ ক্ষমতা কি হবে? বাড়বে। বাম থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা, জারণ, এটা আমি জারণ লিখছি, জারণ ক্ষমতা বাড়বে, ঠিক আছে? তাহলে ওই দিকে গেলে জারণ ক্ষমতাটা বাড়বে। আর একই রকমভাবে ওপর থেকে যদি নিচের দিকে আসি, জারণ ক্ষমতা কি হবে? কমবে, ঠিক আছে? এটা জারণ হলো। এবার একই রকমভাবে যদি আমি বিজারণটা বলি, বিজারণটা ঠিক হবে জারণের ঠিক উল্টো, ঠিক আছে? তাহলে এটা তোমরা লিখে নেবে, জারণ ক্ষমতা পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে বাড়বে, আর ওপর থেকে নিচে গেলে কমবে, হয়েছে? এবার একই রকমের বিজারণ ক্ষমতা কি হবে? এটা উল্টে যাবে। বিজারণ ক্ষমতা দিয়ে গেলে এগুলো হচ্ছে জারক দ্রব্য, সুতরাং এদের হচ্ছে বিজারণ ক্ষমতা কমবে, আর এদিকে বাড়বে। বেশ, এই ছোট ছোট কয়েকটা বিষয়, এই কটাকে মনে রাখতে পারলে মোটামুটি তোমাদের পর্যায় সারণী মোটামুটি রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? থাক আজকে।